বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা সিরিজ বলতে পারো। এটার মাধ্যমে মূলত মানে আমরা স্টাডি মেডের যারা স্টুডেন্ট আছো কমার্স ব্যাচের, মানে যাদের পরীক্ষার সামনে আর কি, ওদের জন্য বিজ্ঞানটাকে আরও সহজভাবে যে মানে বোঝানোর জন্যই এই সিরিজটা চালু করা। সো আশা করি তোমরা ধাপে ধাপে প্রত্যেকটা অধ্যায় পেয়ে যাবা। আমরা মূলত শুরুর দিকে যেসব চ্যাপ্টার তুলনামূলক একটু কঠিন, হ্যাঁ, ওই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করতেছি। সো দেখো, এখানে তোমাদের হচ্ছে এখন তো যেহেতু সামনে পরীক্ষা, এখন আমরা মূলত ফোকাস করবো কোন জায়গায়। আমরা মূলত মানে মেন বই তো এতই না আমাদের আশা, মানে একবার হইলেও তো শেষ হয়ে যাওয়ার কথা, তাই তো। তো মেন বুকে তোমাদের দাগানো লাইনগুলো আছে, ইম্পর্টেন্ট দাগানো লাইনগুলো। পাশাপাশি হচ্ছে যে আমরা যে টেস্ট পেপারে বেশি গুরুত্ব দিব, তাই তো। মানে টেস্ট পেপার যে প্রশ্নগুলো বিগত সাল আসছে, কারণ আমাদের তো পরীক্ষা তো অতি সন্নিকটে, হ্যাঁ, এক মাসও নেই। আজকে 11 তারিখ হইলে আগামী মাসের 10 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে ইনশাল্লাহ। সো আমরা এই টাইমে আসি মূলত টেস্ট পেপারের দিকে মেইনলি ফোকাসটা রাখবো। তারপর পাশাপাশি হচ্ছে যে আমরা পাশাপাশি মেন বই তো আছে, মেন বই ছাড়া তো চলা অসম্ভব। সো দেখো, আমরা আর কথা না বাড়ি, আমরা মানে বইয়ে প্রবেশ করতেছি। দেখো, তো আমরা আজকে যে চ্যাপ্টারটা রাখছি এটা হচ্ছে হৃদযন্ত্রের যত কথা। হ্যাঁ, এটা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, হৃদযন্ত্রের যত কথা। তো আমি মূলত এখানে যে স্টাইলে পড়াবো ওইটা হচ্ছে যে দেখো, বইয়ের যেগুলা মানে যে লাইনগুলো থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, মানে যে লাইনগুলো দাগানো আছে, দাগানোর প্রয়োজন, ওই লাইনগুলো আমি দাগাই দিব ইনশাল্লাহ অবশ্য। সো এখানে আমি দাগানো লাইনগুলো দেখা দিব, দাগানো লাইনগুলো বলবো, তোমরা কী করবো, এগুলা বইয়ে কী করবো, মার্ক করে নিবা। ওকে, তো এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ, মানে ধরতে গেলে, কারণ হিউজ পরিমাণ পড়া তোমাদের এটা। আর তোমাদের তো অনেকেই বিজ্ঞানের বিভিন্ন চ্যাপ্টার স্কিপ করো, আমার জানার মতো অনেকেই চ্যাপ্টারটারে স্কিপ করো, মানে এটা পড়বা না এরকম ধরে নেওয়া আগের থেকে। তো দেখো, এর পাশাপাশি হচ্ছে দেখো দাগানো লাইন তো পড়াবো ইনশাল্লাহ। এগুলো ভালো মতো এদিকে ভালো মতো ফোকাস করবা। পাশাপাশি হচ্ছে যে দেখো, এখান থেকে মানে মানে ব্যাপারটা তো বোঝার আছে, সায়েন্স জিনিসটা হচ্ছে যে বুঝে পড়লে একদম সহজ, বুঝছো। এখানে মুখস্থ করার কিছু নাই। মানে আমরা যদি মনে করো যে নামগুলো অপরিচিত, হ্যাঁ, যেগুলো বায়োলজিক্যাল নেম, হ্যাঁ, জীববিজ্ঞান কেন্দ্রিক যে নামগুলো আছে, ওগুলোর যদি আমরা বাংলাতে কনভার্ট করে পড়ি, দেখবো যেগুলো একদম সহজ। যেমন আমরা এই চ্যাপ্টারে অনেক নাম পাবো, যেমন পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, এই টাইপের নামগুলো আছে। ওগুলো যদি মানে কনভার্ট করে কিংবা বুঝে যদি পড়তে পারি, তাহলে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে আমাদের জন্য। সো দেখো, এই চ্যাপ্টারে যে এখানে যে বর্ণনাগুলো দিছে, এগুলোর থেকে চাইলে মানে এগুলো ধরতে গেলে ইম্পর্টেন্ট আছে। মানে এই চ্যাপ্টারে একটা সংক্ষিপ্ত একটা পরিচয় আর কি এখানে উল্লেখ করা আছে। দেখো, এরপরে এই লাইনগুলো ইম্পর্টেন্ট। মানে আমরা একটা চ্যাপ্টার শেষে আমরা যদি এই প্রশ্ন সবগুলোর আনসার যদি ভালো মতো দিতে পারি, তাহলে ভেবে নিব যে হচ্ছে এই চ্যাপ্টারে মানে একটা ভালো একটা আনসার মানে একটা আয়ত্ত চলে আসছে এই চ্যাপ্টারটা আমাদের, বুঝছি। সো দেখো, এখানে আমাদের ফার্স্টে যে জিনিসটা আছে, দেখো ফার্স্টে আমরা যে জিনিসটা রাখছি এটা হচ্ছে কি, মানে বইয়ে এটা হচ্ছে রক্তের উপাদান ইত্যাদি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। সো দেখো, আমাদের রক্ত হচ্ছে যে রক্তের হচ্ছে মেন উপাদান হচ্ছে দুইটা, বুঝছি। আবার এখানে কিন্তু রক্তকণিকা কয়টা বলে নাই, এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে। দেখো, রক্তের মেন উপাদান হচ্ছে দুইটা, হ্যাঁ, রক্তের উপাদান দুইটা, হ্যাঁ। একটা হচ্ছে কি রক্তরস, আরেকটা হচ্ছে রক্তকণিকা, হ্যাঁ। আমি শুধু কণিকায় লিখি। দেখো, আরেকটা হচ্ছে রক্তকণিকা। আবার এই কণিকাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এটা কি, আমরা চাইলে এখান থেকে মানে আরবিসি আছে, এরপর ডব্লিউবিসি, এরপর হচ্ছে প্লেটলেটস বা অনুচক্রিকা, হ্যাঁ, অনুচক্রিকা। দেখো, আরবিসির ফুল মিনিং কি দাঁড়ায়, তোমাদের বইয়ে যদিও লিখছে রেড ব্লাড সেল, যদিও এটাকে রেড ব্লাড কর্পাসল বলাটাই উত্তম। দেখো, তাও বই যা লিখছে আমরা সেই অনুযায়ী চলবো। রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকা, এবং ডব্লিউবিসি হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর প্লেটলেটস অর্থ হচ্ছে কি, এটা হচ্ছে যে অনুচক্রিকা, বুঝছি। সো এগুলোর কাজগুলো আমরা পাশাপাশি জেনে নিব, বুঝলাম। সো এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই। তোমরা এই যে যা বলতেছি না, এগুলা কি করবা, একটা খাতায় নোট করবা, কারণ এখান থেকে তো অত বেশি তোমাদের তো গ্রুপ সাবজেক্টগুলো আছে পাশাপাশি। তো এই চ্যাপ্টারগুলোতে তোমরা কম গুরুত্ব দাও, এখান থেকে কিন্তু সহজে নাম্বার পাওয়ার মতো আনসার করে আসতে পারবে ইনশাল্লাহ। সো এগুলোর দিকেও ফোকাস করা দরকার। দেখো, এখন খেয়াল করো, এখানে হচ্ছে রক্তরস থাকে। দেখো রক্তরস থাকে হচ্ছে, যদি উপাদানগুলোকে যদি 100% ধরে নিই, বুঝলাম, যদি উপাদানগুলোকে যদি 100% ধরে নিই, রক্তরস থাকে এখানের মধ্যে 55%। আর হচ্ছে রক্তকণিকা থাকে হচ্ছে 45%। এটা তো আশা করি বুঝলাম। এখন দেখো, এই যে আরবিসির কাজগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আরবিসি কি কাজ করে থাকে, আরবিসি মূলত করে কি, অক্সিজেন এবং মনে করো বিভিন্ন গ্যাসীয় পদার্থ, বিশেষ করে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, এগুলো পরিবহন করে থাকে। এরপর দেখো, ডব্লিউবিসির কাজ কি, ডব্লিউবিসির কাজ হচ্ছে মূলত রোগ প্রতিরোধ।
দেখো ডব্লিউবিসির কাজ হচ্ছে যে রোগ প্রতিরোধে সহায়তা করা, রোগ প্রতিরোধ। এরপর রইল হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেটস। এটা কি? এটা হচ্ছে রক্ত জমাট বাঁধানোতে কাজ করে, রক্ত জমাটে। তো তোমরা এই পেজ থেকে এই পেজে যা লিখছি এখান থেকে চাইলে কয়েক নাম্বার কমন পাওয়া যেতে পারো ইনশাল্লাহ, বুঝছো? সো এখন দেখো রক্তের গ্রুপের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো আমরা। এখন সরাসরি বইয়ে চলে যাচ্ছি, বই থেকে পড়াচ্ছি ইনশাল্লাহ। দেখো এখানে দেখো এতক্ষণ ধরে যা পড়াইলাম এখানে দেখো এখান থেকে ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এটা। দেখো সুস্থ মানুষ, একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, এবং এটা হচ্ছে কি তার মোট ওজনের 8%, বুঝলাম? এটা হচ্ছে তার ফুল মোট ওজনের 8% হয়। মনে করো একজন মানুষের ওয়েট যদি হয়, মনে করো একজন মানুষের ওয়েট যদি হয় 60 কেজি, বুঝছো? একজন মানুষের ওয়েট যদি হয় 60 কেজি, তো এটা 8% বলতে কি বোঝানো হয়? 8% বলতে বোঝানো হয় যে মনে করো ওই মানুষটারা আমরা যদি এটা যদি ভাগ করি, দেখো এটা যদি ভাগ করি, দেখো এই যে 0 0 কাটা গেল, এরপরে এই পাশে থাকে হচ্ছে 0.6 থাকলো, আর এই পাশে থাকলো হচ্ছে 8, বুঝলা? তো এখানে এটা কত হয়? এটা আসবে তোমার 4.8, এই টাইপের একটা মান আসবে, বুঝছো? প্রায় 5 লিটারের কাছাকাছি আর কি। তো এটাতে আমি একটা অ্যাভারেজ মান ধরলাম। একজন সুস্থ মানুষ মনে করো ধরতে গেলে 65 থেকে 70 কেজি মতো হয়ে থাকে। তো ওর রক্ত দেখবা কত? ওর রক্ত দেখবা হচ্ছে তোমরা, ওনার রক্ত দেখবা হচ্ছে 5 থেকে 6 লিটার মতো থাকে। তো আমাদের এত ব্যাখ্যাগুলো লাগতেছে না, আমরা শুধুমাত্র এখান থেকে দেখো আমাদের এই ব্যাখ্যাগুলো লাগতেছে না, আমরা শুধুমাত্র এখান থেকে যা মনে রাখবো তা হচ্ছে যে একজন সুস্থ মানুষের মানে এই পৃষ্ঠা থেকে যা দাগাই দিছি ওইগুলাই। মনে করো একজন সুস্থ মানুষের রক্ত থাকে হচ্ছে 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটার, এবং ওইটা হচ্ছে ওর ফুল বডির ওজনের 8% রক্ত, বুঝছি? তো দেখো এরপরে রক্তের উপাদানগুলো দেখো, এখানে আমি একটু আগে যা পড়েছিলাম, দেখো এই যে রক্তরস থাকে 55% রক্তরস, আর বাকি 45% কি? বাকি 45% হচ্ছে রক্তকণিকা, বুঝলাম? তো এটাকে আলাদা করা হয়। এটা একটা যন্ত্র আছে, সেন্ট্রিফিউজ যন্ত্র বলা হয়, যদি এটা তোমাদের বই উল্লেখ করা নাই। দেখো এটাকে হলুদ বর্ণের দেখায় কোনটাকে? রক্তরসকে হলুদ বর্ণের দেখায়, আর হচ্ছে রক্তরসে কণিকাগুলো দেখো এখানে কি বলছে? রক্তরসকে আলাদা করলে এটি হলুদ বর্ণের দেখায়, আর রক্তকণিকাগুলো কি? এগুলো রক্তরসে ভাসমান থাকে, বুঝলাম? মনে করো ধরতে গেলে ব্যাপারটা এটা অনেকটা, দেখো এটা যদি একটা মনে করো শিরা হয়, বুঝলা? কিংবা ধমনী হয়, এদিক দিয়ে যে রক্তগুলো প্রবাহিত হবে এখানের মধ্যে মনে করো এই যে এখানের মধ্যে মনে করো প্রবাহিত হচ্ছে, এখানের মধ্যে দেখো এই জায়গার মধ্যে দেখবা যে কিছু কিছু এরকম কোষ আছে, মানে এখানে কণিকা বলছে, কণিকা বলাটাই বেটার, এটার কোষ না বলে। দেখো তো এখানে কিছু কণিকা আছে, এগুলো হচ্ছে রক্তরস যেগুলো প্রবাহিত হচ্ছে, বুঝলা? তো রক্তরসের মধ্যে কি অবস্থা থাকে? এই কণিকাগুলো ভাসমান অবস্থা থাকে, এই জিনিসটা বোঝানো হয়েছে। তো এখানে চিত্রটা খেয়াল করলে বুঝবে, এখানে চিত্রগুলো খেয়াল করলে আমরা এই টপিকটা বুঝতে পারবো ইনশাল্লাহ। এরপর আমরা যদি এই পৃষ্ঠা চলে আসি, দেখো রক্তরসের ইংলিশ টার্ম হচ্ছে প্লাজমা, বুঝলাম? রক্তরসকে ইংলিশে বলা হয় প্লাজমা, বলা হয় প্লাজমা। এখন দেখো এখান থেকে দেখো এই যে এই লাইনগুলো ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। 90% হচ্ছে পানি, বুঝছো? আর বাকি 10% দ্রবীভূত থাকে বিভিন্ন রকমের জৈব পদার্থ। এখান থেকে মেইনলি মূলত ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এই যে 90% পানি। কিসের 90% পানি? রক্তরসের, বুঝলা? রক্তরসের 90% হচ্ছে পানি। এরপর এখান থেকে যা পড়তে হবে, দেখো এই যে এখান থেকে রক্তরসের কাজগুলা কিন্তু অবশ্যই পড়ে ফেলা দরকার। এখান থেকে কী কাজে ব্যবহৃত হয় এগুলা, বুঝলাম? এরপর দেখো এই যে সিরাম টপিকটা একটু ভিন্ন আছে, এটা বুঝতে হলে এটা হচ্ছে দেখো সিরামটা হচ্ছে যে মূলত, দেখো যদি মনে করো কারো যদি হাতে যদি কোথাও কেটে যায়, আমি মূলত রক্তরস আর সিরামের মধ্যে পার্থক্যটা বুঝে দিচ্ছি। দেখো রক্তরস আর সিরাম এই দুইটার মধ্যে পার্থক্যটা যদি আমি বুঝে দিই, দেখো স্পেলিংটা হচ্ছে SERUM। দেখো খেয়াল করো, প্লাজমা বা রক্তরস এটা থাকে হচ্ছে ধমনির ভিতর, বুঝলা? এটা তো থাকে এক প্রকার বলতে গেলে বডির ভিতর, এটা থাকে হচ্ছে বডির ভিতর, মানে যেদিক দিয়ে রক্ত প্রবাহিত হয়, ধমনি বা শিরা বা কৈশিক জালিকা, বুঝলা? এটা থাকে হচ্ছে আমাদের বডির ভিতরের অংশে। আর হচ্ছে এই যে সিরাম থাকে হচ্ছে তোমার বডির বাইরে। এটা কখন দেখো এটা না আমরা কখন চোখে দেখতে পারি এই যে সিরামকে? এটা থাকে হচ্ছে বডির, একটু লেখাগুলো বাজে হচ্ছে, দেখো এটা থাকে হচ্ছে বডির বাইরে। দেখো আমরা এই যে এই জিনিসটা এটা তো বুঝলাম যে এটা হচ্ছে কোন জায়গায় থাকে, এটা হচ্ছে বিভিন্ন ধমনী, শিরা কিংবা কৈশিক জালিকা, ওই জায়গা হচ্ছে কি মানে প্লাজমাগুলো অবস্থান করে, যেগুলো কাকে ভাসিয়ে নিয়ে যায়, যেগুলো হচ্ছে ওই যে কণিকাগুলোকে ভাসিয়ে নিয়ে যায়, বুঝলা? আর এটা কখন দেখতে পারি? মনে করো কারো কোনো জায়গায় কেটে গেছে, কেটে যাওয়ার পর দেখবা যে ওইখানে যখন রক্ত জমাট সম্পন্ন হওয়ার পর দেখবা যে এক ধরনের
তরল পদার্থ নিঃসৃত হয়, ওই হলুদ তরল পদার্থ ওইটারে বলা হয় কি সিরাম। তাহলে আমরা কি বুঝলাম এটা মূলত সংঘটিত হয় কখন, যখন রক্ত জমাট বাঁধে ওই সময়। এটারা আমরা দেখতে পারি কখন, যখন রক্ত জমাট বাঁধা সম্পন্ন হয়, রক্ত জমাটের পর। আর এই জিনিসটা দেখি কই, এটা হচ্ছে যে মনে করো দেহের ভিতরে, এটা হচ্ছে দেহের ভিতরে দেখি, মানে আমরা প্লাজমারে কই দেখি, প্লাজমারে আমরা দেখি হচ্ছে দেহের ভিতরে, বুঝলাম। সো আশা করি পার্থক্যটা বুঝছি। এখানে বিভিন্ন রকমের মানে এখানে কিছু আলোচনা করছে, এই দেখো এখানে লিখছে রক্ত জমাট বাঁধার পরে যে হালকা হলুদ রঙের স্বচ্ছ পাওয়া যায়, রক্তরস পাওয়া যায়, তাকে সিরাম বা সিরাম বলা হয়। তো এটা একটু পড়ে নিব, রিডিং করে নিব আমরা। দেখো এখানে কি লিখছে, এরপরের লাইন দেখো, এখানে 3 ধরনের, প্রধানত 3 রকমের রক্তকণিকা পাওয়া যায়। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাচ্ছি। দেখো পরবর্তী এগুলো হচ্ছে কি, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। এই যে লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট, এরপর হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, এরপর হচ্ছে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট, যেটাকে আমি প্লেটলেটস বলছিলাম, বুঝলাম। তো এখন দেখো, এখন খেয়াল করো, এখান থেকে হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত, এই যে আমি যে কথাটা বলছিলাম, এই যে এখানে এই যে এখানে সেল ইউজ না করে কর্পাসেল ইউজ করাটাই হচ্ছে মানে বেটার। দেখো আচ্ছা, আমরা ওইদিকে না যাই, আমরা আমাদের বইয়ে যেভাবে লিখছে ওইটাতে থাকি। দেখো তোমরা কিন্তু এটা কিন্তু আসে আরবিসি এর পূর্ণরূপ লিখো, তো এখানে কি লিখবা, রেড ব্লাড সেল। এটা কিন্তু জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট আছে ব্যাপারটা। দেখো এখানে খেয়াল করো, আমরা কি জানি, আমরা 2 ধরনের লেন্স চিনি। খেয়াল করো, একটা হচ্ছে উত্তল লেন্স, এটা হচ্ছে উত্তল লেন্স দেখতে, আর অবতল লেন্স দেখতে এই টাইপের, বুঝলা। এই জিনিসগুলো খেয়াল করো, এগুলো দেখতে কিরকম লাগতেছে, দেখো ভিতরের দিকে চ্যাপটা লাগতেছে না, বুঝলা। এটা দেখতে কিরকম লাগতেছে, এটা দেখতে অনেকটা এরকম লাগতেছে না, অবতল লেন্সের মতো লাগতেছে না। এই জন্য এটারে বলা হয় কি, এটা হচ্ছে দ্বি অবতল। দেখো এখানে কি লিখছে, দ্বি অবতল এবং চাকতি আকৃতির। এটা আসলে বিশ্লেষণ করতে হবে না। এরপর দেখো এখানে হিমোগ্লোবিন অবস্থান করে। এই যে হিমোগ্লোবিনের কারণে কি হয়, রক্তকে দেখতে মূলত লাল বর্ণের হয়, বুঝছো। হিমোগ্লোবিন হচ্ছে তোমার এখানে হিম জাতীয় বা আয়রন জাতীয়, আয়রন থাকে প্লাস হচ্ছে গ্লোবিন থাকে, এই দুটার সমন্বয়ে হিমোগ্লোবিন গঠিত হয়। দেখো এরপর দেখো, এই যে চ্যাপ্টা আকৃতির ভাসমান হিমোগ্লোবিন ভর্তি চ্যাপ্টা আকৃতির ভাসমান ব্যাগ, দেখো। আর যেটা বলছিলাম, এটা হচ্ছে যে অক্সিজেন পরিবহন করতে পারে। দেখো আমি এখানে কিন্তু অনেক কিছু স্কিপ করতেছি, আমি শুধুমাত্র ওই জিনিসগুলো পড়াচ্ছি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমাদের যেহেতু সামনে পরীক্ষা, আমাদের এখন আর অত বেশি ডিটেলসে বিস্তারিত আলোচনা করার সময়টা কিন্তু নেই, বুঝলা। এই চ্যাপ্টারটা কিন্তু বড় চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। তো আমরা কিন্তু এখান থেকে শুধুমাত্র ওইগুলো পড়তেছি যেগুলো মনে করো আমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি, ওইগুলাই। আর দেখো এখান থেকে যেটা কিন্তু একদম না বললে নয়, দেখো এই যে এই জিনিস সব কিছু বলে গেলেও বইয়ের এই জিনিসটা কিন্তু বলতে পারবা না, বুঝছো। 120 দিন পর কি হয়, মানে লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। দেখো মানুষের লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে কয় দিন, 120 দিন। দেখো 120 দিন। তো এটা কিন্তু আমরা বাস্তব জীবনেও অনেক জায়গায় মানে অভিজ্ঞতাটা আমরা পেয়ে থাকি 120 দিন। এটা দেখো এটা কেমনে পেয়ে থাকি, দেখো তুমি যদি কোথাও যদি রক্ত দিতে যাও, মানে আমাদের বাংলাদেশের যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী দেখো তোমার থেকে 50 কেজি হওয়া লাগবে, বুঝছো। আর হচ্ছে 18 বছর হওয়া লাগবে, পাশাপাশি 18 বছর হওয়া লাগবে তোমার বয়স। তো এর পাশাপাশি হচ্ছে যে 120 দিন হয়েছে কিনা জিজ্ঞাসা করবে তোমার থেকে ডাক্তার। তুমি লাস্ট যদি রক্ত দিয়ে থাকো, ওই রক্ত দেওয়ার মেয়াদটা কি মানে 120 দিন আগ পর্যন্ত হয়েছে কিনা। কেন না, কারণ দেখো মানে কারণটা কি, কারণটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা কি মানে উৎপন্ন হয়েছে কিনা। কারণ তুমি যদি 120 দিন পর রক্ত দিতে যাও, তাহলে বোঝা যাবে কি মানে তাহলে তোমার লোহিত রক্তকণিকাগুলো কি বর্তমানে মানে স্বয়ংসম্পূর্ণ দেওয়ার জন্য। আর যদি তুমি যদি 120 দিনের মধ্যে যদি কয়েকবার দিয়ে দাও, তাহলে দেখবা কি লোহিত রক্তকণিকার সংকট হবে। কেননা এটা মানে খুব একটা স্বাভাবিক বিষয়, মনে করো এটা উৎপন্ন হতে তো 120 দিন লাগে। তুমি যদি 120 দিনের মধ্যে যদি কয়েকবার দিয়ে দাও ব্লাড, মানে মানুষকে আর কি, তো তখন দেখা যাবে কি তোমার থেকে রক্ত শূন্যতা হবে, যেটা আমরা এনিমিয়া বলি, বুঝলাম। এনিমিয়া বলা হয় এই রোগটাকে। এটা আসবে সামনে ইনশাল্লাহ। দেখো সো এখানে খেয়াল করো, দেখো এই জায়গায় এখানে যেগুলো পড়তে হবে, দেখো নিউক্লিয়াস, দেখো স্তন্যপায়ীতে দেখো এখানে একটা লাইন লিখছে, দেখো স্তন্যপায়ী বলতে আমরা কিন্তু স্তন্যপায়ীর মধ্যে পড়ি, বুঝলাম। তো স্তন্যপায়ী বলতে কোন প্রাণীগুলোর বোঝানো হয়, যারা হচ্ছে কি মানে স্তনের দুধ পান করে বড় হয়, এগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তো আমরা কিন্তু স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পড়ি। আমাদের রক্তের আমাদের রক্তকণিকার মানে আর লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না, বুঝলা। এটা কিন্তু থাকে যখন পরিণত হয়ে যায়, ওই সময় নিউক্লিয়াসটা কি হয় না, ওটা কিন্তু নিউক্লিয়াস থাকে না, বুঝছো। দেখো অন্যান্য মেরুদণ্ডী প্রাণীতে তো আমরা এখান থেকে মনে রাখবো কি, আমরা শুধু মনে রাখবো যে এখানে কিন্তু এটা কিন্তু নিউক্লিয়াস বিহীন, এই জিনিসটা মনে রাখবো। আমি আর অত ব্যাখ্যাতে না যাই এই জায়গা থেকে। এখন দেখো মেরুদণ্ডী প্রাণীর, দেখো অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এরকম ঘটে না, অর্থাৎ লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে, বুঝলা। এখন দেখো এই যে এই লাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো স্পিন বা প্লীহা থেকে কি হয়, এগুলা সঞ্চিত থাকে তাৎক্ষণিক
লোহিত রক্তকণিকা প্রবেশ হয়। আচ্ছা দেখো এই লাইনটা তেমন ইম্পর্টেন্ট না। তো আমাদের থেকে এখান থেকে যে আমি খুঁজতেছিলাম যে এটা কোন জায়গায় ধ্বংস হয়, এটা মূলত ধ্বংস হচ্ছে তোমার প্লীহা আর যকৃতে লোহিত রক্তকণিকা। এটা কি পরবর্তীতে লিখছে কিনা এটা দেখতে হবে। আর এগুলোর জন্ম হয় হচ্ছে ওই যে অস্থিমজ্জার থেকে। এগুলো যদি বইয়ে না থাকে এগুলো স্কিপ করিও, আর যদি থাকে অবশ্যই আমি তো দাগাই দিব ইনশাল্লাহ, বুঝছো। এখন থেকে যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো আমার থেকে কিন্তু শিখতে হবে। এই জায়গায় দেখো, এই জায়গায় আমি যদি হিসাবটা লিখে দিই, দেখো ভ্রূণ দেহে হচ্ছে এটার সংখ্যা হচ্ছে 80 থেকে 90 লাখ। এককটা কিন্তু মনে রাখতে হবে, 80 থেকে 90 লাখ, বুঝলা। এরপর দেখো ভ্রূণ দেহের পর আসতে হচ্ছে তোমার শিশু দেহে। যখন শিশু ভূমিষ্ঠ হয়েছে ওই সময় এর দেহে কত থাকবে? ওই সময় এর দেহে থাকবে হচ্ছে 60 থেকে 70 লাখ। এটা কদ্দুরের মধ্যে, এটা শুনে একটু অবাক হতে পারো, মানে এটা কিন্তু ফুল বডি হিসাব না, মানে আমি বলতেছি একটু পরে জিনিসটা। দেখো জায়গাটা একটু ছোটো করে নিই লেখাগুলো। এরপর আসতে হচ্ছে তোমার দেখো পুরুষে। এখানে তোমাদের বইয়ে আমি এখন যেটা আপডেট হয়েছে ওই বইয়ে কি লিখছে তা জানি না। তবে হচ্ছে দেখো এখানে কি লিখছে, পুরুষে লিখছে হচ্ছে 4.5 থেকে 5.5। এটা কিন্তু 4.5 না, এটা ডাইরেক্ট তোমরা লিখবা কি 45 থেকে 55 লাখ লিখবা, কারণ এটা কিন্তু মনে করো এত হয় না, মানে এত কম হয় না। 7.5 মাল এগুলো খুবই কম লিখছে এখানে, মানে এখানে দশমিকটা হয়তো বা প্রিন্টিং মিস্টেকে চলে আসছে হয়তো বা, বুঝছো। এরপর দেখো নারীর দেহে হয় কত, নারীতে হয় হচ্ছে 40 থেকে 50 লাখ। এটা 40 থেকে 50 লাখ। এখন তোমাদের এই সংখ্যাগুলো তো মাথায় রাখতে হবে। পাশাপাশি হচ্ছে মনে রাখতে হবে কি এটা কতটুকুর মধ্যে থাকে। দেখো এটা হচ্ছে প্রতি ঘন মিলিমিটারের মধ্যে, দেখো প্রতি ঘন মিলিমিটারের মধ্যে থাকে। তো প্রতি ঘন মিলিমিটার বলতে কি আমরা বুঝি, দেখো এটা একটা ঘনক্ষেত্র, বুঝছো। তো এগুলো যদি প্রত্যেক বাহু যদি মিলিমিটারে হয় তাহলে এটা প্রতি ঘন মিলিমিটার, মানে এতটুকু জায়গার মধ্যে কিংবা এর থেকে ছোটো জায়গার মধ্যে, বুঝছো। এটা এখানে বোঝানো সম্ভব না আকৃতিটা, বুঝছো। মানে একদম অল্প একটু জায়গার মধ্যে এত লক্ষ লক্ষ এতগুলা কি থাকতে পারে, মানে এই যে লোহিত রক্তকণিকা থাকতে পারে, বুঝছো। সো এখান থেকে কিন্তু বোঝা যায় যে আল্লাহ কত মহান, বুঝলাম। সো দেখো আমরা এই পরবর্তী জায়গায় যাচ্ছি। দেখো এখান থেকে কাজগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমি দেখা দিচ্ছি। দেখো অক্সিজেন সরবরাহ করে, অর্থাৎ অক্সিজেন কি করে, লোহিত রক্তকণিকার কাজ অক্সিজেন কি করে, পরিবহন করে। এরপর দেখো বাকি কাজগুলো দেখো হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্লক্ষারত্ব এটা কি করে, বজায় রাখে, বুঝছো। অম্লক্ষারের সমতা বজায় রাখে। এরপর দেখো ওই যে কার্বন ডাইঅক্সাইড সহ কিছু জিনিস কি করে, ফুসফুস থেকে বহন করে, টিস্যু থেকে ফুসফুস পর্যন্ত বহন করে, বুঝছো। তো দেখো এরপর এরপর আমরা আসলাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। দেখো শ্বেত রক্তকণিকাতে যা মনে রাখতে হবে, এটা হচ্ছে হিমোগ্লোবিন বিহীন, এই জন্য এটা কি হয়, সাদা হয়। যদি হিমোগ্লোবিন থাকতো এটা কি হইতো, লাল হয়ে যেত, বুঝছো। তো এভাবে কিন্তু মিলাই পড়তে হবে। দেখো নিউক্লিয়াস যুক্ত, যেহেতু নিউক্লিয়াস আছে অবশ্যই বড় হবে, বুঝছো। আমরা কি বলছি, আমরা হচ্ছে লোহিত রক্তকণিকা কিন্তু নিউক্লিয়াস বিহীন, কিন্তু শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এরপর দেখো এর গড় আয়ু হচ্ছে কত, এর গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। আমি আবার মনে করে দিচ্ছি, দেখো আরবিসি লোহিত রক্তকণিকা এর গড় আয়ু ছিল 120 দিন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো ডব্লিউবিসি এর গড় আয়ু হচ্ছে কত, 1 থেকে 15 দিন। এরপর দেখো এই যে এখান থেকে আমরা এটা শিখে রাখবো, ডব্লিউবিসির পূর্ণরূপ কি এটাও শিখে রাখবো। এরপর দেখো এমিবার মতো, এর চলনটা হচ্ছে এমিবার মতো, এটা তেমন ইম্পর্টেন্ট না। দেখো এই যে এই লাইনটা ইম্পর্টেন্ট, ফেগোসাইটোসিসকে এমনি সহজ বাংলা যদি আমরা ট্রান্সলেট করলে এটা দ্বারা হচ্ছে বক্ষণ করা, বুঝছো। মনে করো এখানে কোনো একটা জীবাণু আসছে, মনে করো এই জায়গাটাতে মনে করো কোনো একটা জীবাণু আসছে কারো রক্তের মধ্যে, ওই জায়গায় কি করবে, এই যে ডব্লিউবিসি গিয়ে কি করবে, এরকম করে হা করে খাই ফেলবে, এটা হচ্ছে ফেগোসাইটোসিস, বুঝছো। এই যে মুখটা বন্ধ করলো এবং এটাকে কি করলো, বক্ষণ করে ফেললো, এটার বলা হয় মূলত ফেগোসাইটোসিস। তো আমরা আর বিস্তারিত না যাই, যেহেতু তোমাদের এখান থেকে অত বেশি মানে ঘুরিয়ে প্রশ্ন করে না। তো বুঝলা ফেগোসাইটোসিস বলতে কি বোঝানো হয়। আর দেখো এরপর দেখো যে এই লাইনটা কিন্তু মানে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটাও 4 থেকে 10,000 শ্বেত রক্তকণিকা থাকে, বুঝলা। এরপর দেখো শ্বেত রক্তকণিকার সাথে কিন্তু আচ্ছা ওই জায়গায় যাবো আমরা, রোগেতে মানে বিভিন্ন রোগ আছে না, ওইখানে পড়বো এগুলো আমরা। এরপর দেখো শ্বেত রক্তকণিকায় ডিএনএ থাকে, এগুলো দেখো। আবার দেখো একটা জিনিস বলছি না একটু আগে, মনে করো এখানে একটা জীবাণু আসলো, এই জীবাণুটারে কি করছে, মানে বক্ষণ করে ফেলছে। তো এখন দেখো একজন মানুষের শরীরে জীবাণু আসবে কখন, যখন ওর থেকে কি হবে, অসুস্থ হবে, অর্থাৎ জ্বর উঠবে, বুঝছো। তো
তো জ্বর উঠছে, জ্বর উঠলে জীবাণু আসছে, তো জীবাণু আসলে কি আসবে, জীবাণু আসলে অটোমেটিক কি চলে আসবে, ডব্লিউবিসি অটোমেটিক চলে আসবে, বুঝছো? তাহলে আমরা একটা কথা বলতে পারি না, অসুস্থ ব্যক্তির দেহে ডব্লিউবিসির পরিমাণ অনেক বেড়ে যায়, বুঝছো? এই কথাটা বুঝছো? দেখো এখানে এটাই লিখছে, অসুস্থ ব্যক্তির দেহে এর সংখ্যা বেড়ে যেতে পারে, বুঝছো? এমনি থাকে কত, এমনি থাকে হচ্ছে 4 থেকে, দেখো এটাও কিন্তু প্রতি ঘন মিলিমিটারে, বুঝছো? প্রতি ঘন মিলিমিটারে, কিন্তু অসুস্থ ব্যক্তির দেহে এটা কি হয়, বেড়ে যেতে পারে। তো ডাক্তাররা দেখবা যে এই জিনিসগুলো মানে ব্লাড টেস্ট দেওয়ার পরে এই জিনিসগুলো এগুলা দেখে কি করতে পারে, রোগ নির্ণয় করতে পারে। এটা আমরা আরো ভালো বুঝবো হচ্ছে তোমার ডেঙ্গু রোগ শনাক্তকরণের ওইখানে, যেটা আমরা অনুচক্রিকা দিয়ে বুঝতে পারবো ইনশাল্লাহ, বুঝছো? এখন দেখো এগুলারে 2 ভাগে ভাগ করতে পারি আমরা চাইলে, এই জিনিসগুলোকে 2 ভাগে মানে দাঁড়াও আমি এগুলো একটু ছোট করে নিই এই লেখাগুলো। আচ্ছা দেখো আমরা চাইলে ডব্লিউবিসি কে 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেখো, একটা হচ্ছে দানাযুক্ত, বুঝছো? একটা হচ্ছে দানাযুক্ত, একটা হচ্ছে দানাবিহীন। দেখো একটা হচ্ছে দানাযুক্ত আর একটা হচ্ছে দানাবিহীন। তো যেটা দানাযুক্ত, দেখো আমি এখানে পাশাপাশি দুটো লিখে দিচ্ছি, একটা হচ্ছে দানাযুক্ত, একটা হচ্ছে দানাবিহীন। দেখো যেটা দানাযুক্ত ওটার বলা হয় গ্রেনুলোসাইট, ওটার কি বলা হয়, গ্রেনুলোসাইট, বুঝছো? আমি শুধু এই যে সামনেরটাই লিখতেছি, ওটার বলা হয় গ্রেনুলো, এখানে সাইট লিখবা। দেখো ওটার বলা হয় গ্রেনুলোসাইট। আর যেটা দানাবিহীন, দেখো আমরা কি বলি, আমরা ইংলিশে কোনো কিছু নাই বুঝাতে কি বুঝাই, অ্যাবসেন্ট ইউজ করি না, অ্যাবসেন্ট, এই যে অ্যাবসেন্ট টার্মটা ইউজ করি না। তো বায়োলজি কিংবা জীববিজ্ঞান রিলেটেড বা এরকম মানে শরীর রিলেটেড যত জিনিস দেখবা, জ্ঞান দেখবা, ওইখানের মধ্যে দেখবা যে কি মানে অ্যাবসেন্ট বোঝাতে এ শব্দটা ইউজ করা হয়। তাহলে এটাকে যদি গ্রেনুলোসাইট বলা হয়, দানাযুক্তকে যদি গ্রেনুলোসাইট বলা হয়, যেটা দানাবিহীন ওইটা আমরা কি বলতে পারি, অ্যাগ্রেনুলোসাইট বলতে পারি। মানে এখান থেকে অ্যাবসেন্ট থেকে এটা নিছে আর কি, অ্যাগ্রেনুলোসাইট। তোমরা এভাবে মনে রাখতে পারবে ব্যাপারটা, অ্যাগ্রেনুলোসাইট, বুঝছো? এখান থেকে আমরা 2টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে গ্রেনুলোসাইট, একটা হচ্ছে গ্রেনুলোসাইট। তো আবার এগুলার কিন্তু আরো ভাগ আছে, এগুলার বুঝলাম, এগুলার কিন্তু আরো ভাগ আছে, ওই ভাগগুলো আমরা সহজে মনে রাখতে পারবো। দেখো এই যে আমি গ্রেনুলোসাইট যেটা বললাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দানাবিহীনটা, মানে এ মানে কি অ্যাবসেন্ট, মানে আর গ্রেনুলোসাইট মানে কি দানা, তাহলে কি অ্যাবসেন্ট, দানা অ্যাবসেন্ট, তাহলে এটা কি দানাবিহীন, বুঝছো? এ দেখছো এখানে কি লিখছে, এটা হচ্ছে কি দানাহীন লিখছে। দেখো এখানে কি লিখছে, এটা হচ্ছে দানাহীন ও স্বচ্ছ, মানে দানাহীন মানে কি স্বচ্ছ আর কি, এটা তো বোঝাচ্ছে। দেখো এখন দেখো এগুলার আমরা দেখো এটার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মনোসাইট, বুঝছো? দাঁড়াও এগুলো আমরা আরো সুন্দরভাবে পড়বো পরে পৃষ্ঠায়। দেখো দেখো আমরা 2টা পাইছি, একটা হচ্ছে গ্রেনুলোসাইট, আমি এখানে আর বাংলা টার্মটা ইউজ না করি যেহেতু আমরা এটা বুঝে গেছি এখন। দেখো গ্রেনুলো, একটা পাইছি হচ্ছে গ্রেনুলোসাইট, একটা পাইছি গ্রেনুলোসাইট, আরেকটা পাইছি কি, আরেকটা পাইছি অ্যাগ্রেনুলোসাইট। তোমরা একটু স্পেলিং গুলো মেনে নিও, গ্রেনুলোসাইট, বুঝছো? এখানে এই 2টা পাইছি। এখন দেখো গ্রেনুলোসাইট, আমার আগে একটা জিনিস বলো যে হচ্ছে দেখো কোথাও যদি দানা থাকে, বুঝছো? দেখো দেখো খেয়াল করো, মনে করো এখানে মনে করো এই একটা জিনিসের উপর কিছু দানা দানা জিনিস আছে, তো এখানে যদি আমরা হাত দিই দেখবা যে এটা আমরা ফিল করতে পারতেছি, বুঝছো? এটা আমরা অনুভব করতে পারতেছি, ফিল করতে পারতেছি, বুঝছো? আর যদি মনে করো কোনো জায়গায় দানা নাই, এখানে যদি আমরা এরকম যদি হাত দিই দেখবা যে এটা কিন্তু ফিল করা যাচ্ছে না, বুঝছো? এই জিনিসটা কিন্তু ফিল করতে পারবো না আমরা। এখন দেখো তাহলে যেখানে দানা আছে, বুঝছো, এখানে আগে বুঝতে হবে দানা কোনটাতে আছে, দানা আছে হচ্ছে এটাতে, যেটাতে কি দানা আছে হচ্ছে এটাতে, মানে গ্রেনুলোসাইটে কি আছে, দানা আছে, বুঝছো? আবার গ্রেনুলোসাইটে কি নেই, দানা বিহীন। ওই যে বুঝাইছি না, এ মানে কি অ্যাবসেন্ট, এই যে এখানে এ আছে না, এ মানে অ্যাবসেন্ট, আর গ্রেনুলোসাইট মানে কি দানা, তাহলে দানা অ্যাবসেন্ট এখানে। তো দেখো এর মধ্যে যেহেতু দানা আছে এটা আমরা ফিল করতে পারবো। এবং মজার ব্যাপার হচ্ছে কি জানো, এর সবগুলোর নামের শেষে কি আছে, ফিল আছে। যেমন এই যে এখানে দেখো, দেখো এই জায়গায় খেয়াল করো, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, বুঝলা? দেখো সবগুলা 3টা নামের শেষে কি আছে, ফিল আছে। মানে এই জিনিসটা ধরতে গেলে মানে আমরা সহজে মনে রাখার জন্য আর কি ফিল করতে পারবো। দেখো এই চিত্রগুলো খেয়াল করো, দেখছো এখানে যে দানাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে সাইটোপ্লাজমের মধ্যে, আর এখানে দেখো এখানে কিন্তু কোনো কি নাই, দানা নাই। এবং ওই 2টারে কি বলতেছে, সাইট বলতেছে, একটা হচ্ছে লিম্ফোসাইট, একটা হচ্ছে মনোসাইট। সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ, বুঝছো? পরিণত কোষ বোঝানো হয়। তো আমরা ওইদিকে না যাই আর। দেখো তাহলে আমরা সহজে কি মনে রাখি দিব, আমরা মনে রাখা দিব হচ্ছে যেটা হচ্ছে কি গ্রেনুলোসাইট মানে কি দানাযুক্ত, তাহলে এটা আমরা ফিল করতে পারবো। তাহলে এটা কি কি হতে পারে, এটা হতে পারে নিউট্রোফিল, বুঝছো? এটা হচ্ছে নিউট্রোফিল, দেখো এটা হচ্ছে নিউট্রোফিল। এরপর হতে পারে হচ্ছে ইউসিনোফিল। আচ্ছা আমি এগুলো না লিখি, এগুলো লিখতে গেলে আরও টাইম লস।
এগুলো যেহেতু বইয়ে দেওয়া আছে, আমি দেখা দিচ্ছি এই যে এই জায়গায় দেওয়া আছে, এগুলো বইয়ের এই জায়গাতে দেওয়া আছে, দেখছো এখানে এখানে কিন্তু দেওয়া আছে। তাইলে কী কী হতে পারে? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর যেগুলো অ্যাগ্রেনুলোসাইট মানে দানা অনুপস্থিত, অ্যাবসেন্ট হয়ে গেছে দানা, ওগুলো কী কী হতে পারে? ওর দুইটা নাম আছে, একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে লিম্ফোসাইট। এ দেখো এই নামগুলো এখানে আছে, মনোসাইট, লিম্ফোসাইট, বুঝছো? তাহলে আমাদেরকে যদি এমসিকিউতে বলে নিচের কোনটি অ্যাগ্রেনুলোসাইট, এই তিনটা নাম দিল আর ওদিক থেকে দিল মনে করো মনোসাইট, তাহলে আমরা বের করতে ফেলতে পারবো না কি মনে রাখবা? গ্রেনুলোসাইট মানে কি? দানাযুক্ত। তাহলে দানা হলে এটা আমরা ফিল করতে পারবো। দেখো এই তিনজনের নাম এসেছে কিন্তু ফিল দেওয়া আছে, তাহলে কোনটার নাম এসেছে ফিল নেই? লিম্ফোসাইট কিংবা মনোসাইট। তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে দানাবিহীন। সো দেখো তাহলে আমাদের এই পৃষ্ঠার আলোচনা ধরতে গেলে মূলত শেষ। আর এখান থেকে যেটা মনে রাখতে হবে ওইটা হচ্ছে দেখো দেখো এখান থেকে কিছু জিনিস আমি বুঝে দিচ্ছি। দেখো এখান থেকে মনে রাখবা এরকম করে, দেখো MN দিয়ে মনে রাখবা, এম দিয়ে কি? এম দিয়ে হচ্ছে মনোসাইট। তোমরা একটু নোটগুলো করে নিও, আমি তো এখানে সব লিখতে পারছি না। দেখো এম দিয়ে হচ্ছে মনোসাইট আর এন দিয়ে হচ্ছে নিউট্রোফিল, বুঝছো? নিউট্রোফিল। এই দুজনের কাজ হচ্ছে ফেগোসাইটোসিস প্রক্রিয়ার জীবাণু বক্ষণ করা। এই দুজনের কাজ হচ্ছে ফেগোসাইটোসিস প্রক্রিয়ার জীবাণুকে বক্ষণ করে ফেলা, বুঝছো? মানে মনোসাইট আর লিম্ফোসাইট এই দুজন। দেখো এখানে আছে কি? সরি, মনোসাইট আর নিউট্রোফিল। দেখো এখানে নিউট্রোফিল আছে, এর আগের পৃষ্ঠায় কি ছিল? ওই যে মনোসাইট ছিল। এই দুজনের কাজ কি? এই দুজনের কাজ হচ্ছে জীবাণুকে বক্ষণ করা, বুঝছো? এরপর দেখো নিউট্রোফিল আছে না? নিউট্রোফিল তো আমরা পড়ছি। এরপর দেখো ইউসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা। এটা কি দিছে এখানে? দাঁড়াও, দিছে? হ্যাঁ দিছে, এখানে দিছে। দেখো এই যে এখানে দিছে ইউসিনোফিলের কাজ হচ্ছে যে ইউসিনোফিল ও বেসোফিল, বুঝছো? এরা কি করে? এরা হচ্ছে হিস্টামিন নাম। দেখো এখান থেকে ইউসিনোফিল ও বেসোফিল, এখানে দেখো এখানে একটা জিনিস, এটা হ্যাঁ ঠিক লিখছে। দেখো এটা দেখো এখানে মূলত হিস্টামিন করণ করা হচ্ছে বেসোফিলে, বুঝছো? তো তোমরা মনে রাখবে এরকম, দেখো তোমরা মনে রাখবে এরকম ইউসিনোফিল কি করে? ইউসিনোফিলের কাজ হচ্ছে যে দেখো ইউসিনোফিলের কাজ হচ্ছে কি? ইউসিনোফিলের কাজ হচ্ছে যে এই যে অ্যালার্জি প্রতিরোধ করা, বুঝছো? অ্যালার্জি প্রতিরোধ করা। ইউসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা। এবং এই জায়গাটা কোত্থেকে নিশ্চিত হয়? হিস্টামিন নিশ্চিত হয় বেসোফিল থেকে। এরও কাজ কি? এরও কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করা। এটা আমি আর লিখলাম না। দেখো এরপর হচ্ছে বেসোফিল থেকে, দেখো বেসোফিল থেকে দুইটা জিনিসকরণ হয়। দাঁড়াও, এগুলো আমি একটু ছোটো করে নিয়ে এরপর লিখতেছি। বেসোফিল থেকে কী করণ, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, এগুলো এমসিকিউতে দিয়ে দিতে পারে। আচ্ছা, এটার জন্য আমি একটা অপর পৃষ্ঠায় যাই, এই পৃষ্ঠায় যাই, এই পৃষ্ঠাতে লিখি। দেখো বেসোফিল থেকে দুইটা জিনিসকরণ হয়। দেখো বেসোফিল থেকে করণ হচ্ছে, একটা হচ্ছে হ্যাপারিন, বুঝছো? দুইটা জিনিসকরণ হয়। আরেকটা হচ্ছে হিস্টামিন, এটা তোমরা সাথে লিখে ফেলো, কারণ এটা হয়তো মুছে দিতে হবে। এই পৃষ্ঠা লেখা তো এদিকে লিখবো, বুঝছো? এখন দেখো দুইটার কাজ কি? দেখো একটা আগে পড়ছি কি আমরা, হিস্টামিনের কাজ হচ্ছে কি? এ কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে, বুঝছো? ব্যাপারটা এই টাইপের, তোমরা এভাবে মনে রাখি দিবা। আর হ্যাপারিনের কাজ কি? হ্যাপারিন হচ্ছে যখন রক্ত চলাচল করে, মনে করো এটা একটা এই যে আমাদের রক্তনালী ধরতে গেলে, মানে একদম সহজে বলে দিচ্ছি আর কি। দেখো এটা হচ্ছে রক্তনালী দিয়ে যদি রক্ত চলাচল করতে হয়, বুঝছো? এদিকে যদি রক্ত চলাচল করতে হয়, এই জায়গাগুলোকে মসৃণ হতে হবে না? এই যে এখানের এই পর্দাগুলো, এইখানে যে নালীগুলো আছে ওগুলো মসৃণ হতে হবে না? এটারে মসৃণ করে মূলত হ্যাপারিন, বুঝলা? এই যে হ্যাপারিনের কাজ কি? যখন রক্ত চলাচল করে তখন রক্তনালীকে কি করে? মসৃণ করে, এটারে মসৃণ করে, বুঝছো? সো এটা এখানে দেওয়া আছে। দেখো এই যে রক্ত জমাট বাঁধতে দেয় না। এখানে কি লিখছে? দেখো নিশ্চিত করে দেখো রক্তবাহিকার ভেতর রক্ত জমাট বাঁধতে দেয় না। রক্ত জমাট বাঁধতে দেয় না মানে কি? এটা কি করে রাখে? মসৃণ করে রাখে রক্তনালীকে, এই জন্য কি হয় না? রক্ত জমাট বাড়তে পারে না। দেখো আমি যে জিনিসটা লিখছিলাম তখন অনুশীক্রিকা বা থ্রম্বোসাইট বা প্লেটলেটস, বুঝছো? তো এটার ইংলিশ টার্ম কি? এটাকে ইংলিশে দেখো, এটাকে ইংলিশে প্লেটলেট বলে, বুঝছো? প্লেটলেট বলা হয়। দেখো এগুলো হচ্ছে গোলাকার, ডিম্বাকার অথবা রড আকৃতির। দেখো এগুলো তেমন ইম্পর্টেন্ট না। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে, দেখো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু নিউক্লিয়াস থাকে না। তাইলে আমরা কি পাইলাম? আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস থাকে না। দেখো দাঁড়াও, এগুলো আমি এখানে লিখে দিচ্ছি। দেখো আরবিসি প্লাস আরেকটা কি পাইলাম? এদিক দিয়ে পাইছিলাম অনুচক্রিকা, বুঝছো? আরবিসি আর অনুচক্রিকাতে কি থাকে না? অনুচক্রিকা। এই দুটা জায়গায় কি থাকে না? নিউক্লিয়াস থাকে না, বুঝছো? এখানে কিন্তু নিউক্লিয়াস অনুপস্থিত, তো লেখার জায়গাও নেই। তাহলে এটা এরম করে মনে রাখি দেবা। এখানে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না, এটা মনে রাখিও একটু এই জিনিসটা। আর এগুলো তো খাতায় তোমরা নোট করতেছো আশা করি ইনশাল্লাহ, বুঝছো? তো এই দুটো জায়গায় নিউক্লিয়াস থাকে না। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? আমি ক্লাসটা তোমাদের থেকে এমনভাবে নিচ্ছি, দেখো আমারও কিন্তু মনে করো
অত বেশি মানে প্রিপারেশনটা নিই নাই এই চ্যাপ্টারের উপর, বুঝছো। যেহেতু এগুলো ইন্টারে আছে, আমি তো মনে করো তোমরা জানো স্টাডি মেটে ইন্টারের বায়োলজি আর কেমিস্ট্রি ক্লাসগুলো নিই। সো এখানে কিন্তু এগুলো হিউজ আলোচনা করা আছে, বুঝছো। আমি তোমাদের যদ্দূর প্রয়োজন ওদ্দূর পড়াচ্ছি শুধু। আর তোমাদের যেহেতু সামনে ক্লাস, আর তোমরা অনেকে বলছিলে আমার রিকোয়েস্ট করছিলে এই ক্লাসটা নেওয়ার জন্য এই চ্যাপ্টারের উপর বিশেষ করে, ওই জন্য এই চ্যাপ্টারটা নিচ্ছি, বুঝছো। এগুলো আমি যা বলতেছি এগুলো পড়ে যাবে পরীক্ষা হলে ইনশাল্লাহ, দেখবা যে মানে শতভাগ ইনশাল্লাহ কমন আসবে ইনশাল্লাহ, দেখো। সো দেখো এরপর আমরা এখানে কি পড়ছি, নিউক্লিয়াস কি হয় না, এখানে নিউক্লিয়াস থাকে না। কোথায় নিউক্লিয়াস থাকে না? অনুচক্রিকা। আর কোন জায়গায় থাকে না? আরবিসি লোহিত রক্তকণিকা থাকে না। তাহলে তাই কোন জায়গায়? সাদা রক্তকণিকা থাকে শুধুমাত্র নিউক্লিয়াস। থাকার কারণ কি হয়? সাদা রক্তকণিকা কিন্তু কি হয়? আয়তন অনেক বড় হয়, বুঝছো। তো দেখো এর হিসাবটা একটু মাথা রাখা দরকার। এর হিসাব কত? এর হিসাব হচ্ছে কোন জায়গায় লিখছে, এটা 1.5 লক্ষটা 1.5 থেকে 4 লক্ষ, এটা কোন জায়গায় লিখছে? অনুচক্রিয়া প্রায় 2.5 লাখ লিখছে। আচ্ছা দেখো এখানে লিখছে, তোমাদের এখানে লিখছে এর অনুচক্রিয়া প্রায় 2.5 লাখ লিখছে। তাহলে বই যেটা লিখছে এটা শিখো। অসুস্থ দেখো তোমাদের বই লিখছে হচ্ছে 2.5 লাখ, আর এর গড় আয়ুটা লিখছে দেখো 5 থেকে 10 দিন লিখছে। তাহলে দাঁড়ো, আচ্ছা এগুলো মুছতে হবে না আশা করি, এগুলো আমি ছোটো করে দিই চাই জিনিসগুলো, এই পাশে থাকুক। এখন খেয়াল করো এখানে কি লিখছে, এখানে লিখছে হচ্ছে গড়ায়ু লিখছে হচ্ছে 5 থেকে 10 দিন। এই দুইটা লাইন ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ করে হলবা, দেখছো। এরপর কি লিখছে যে অসুস্থ দেহে এদের সংখ্যা আরও বেশি হয়, বুঝছো। এরপর দেখো অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে কি? রক্ত জমাট বাঁধানো। এটা কিন্তু আমি শুরুর পেজে লিখে দিছি, রক্ত জমাট বাঁধানো হচ্ছে এদের প্রধান কাজ, বুঝছো। যখন দেখো এখানে কি লিখছে, রক্ত জমাট বাঁধতে হবে কখন? যখন কোনো কিছু কেটে যাবে, মনে করো হাতের কোনো একটা অংশ কেটে গেছে, চামড়া কেটে গেছে, ওইদিকে যখন রক্ত বের হবে, ওইখানে দেখবা যে কিছুক্ষণ পর রক্ত জমাট বাঁধা মানে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, মানে রক্ত জমাট বেঁধে গেছে। এই কাজটা কে করে মূলত? এটা হচ্ছে এটারও রক্ততঞ্চন বলা হয় আর কি, ব্লাড ক্লটিং বলা হয়। ইংলিশটা হচ্ছে ব্লাড ক্লটিং, আর বাংলাতে বলা হয় রক্ততঞ্চন আর কি, রক্ত জমাটও বলতে পারবা তোমরা চাইলে। এটা করে কি? এটা করে হচ্ছে মূলত অনুচক্রিকা, বুঝছো। তো অনুচক্রিকা দেখো, আচ্ছা তোমাদের বই কিন্তু অনেক জিনিস দিছে এখানে, যেমন এগুলো দিছে দেখো, এই যে এখানে কোন কোন দাঁড়াও দেখো এখানে রক্ত জমাট বাঁধা কিন্তু একটা সুন্দর প্রক্রিয়া আছে, বুঝছো। এই যে এখানে যেগুলো দিছে, এই যে থ্রোম্বোপ্লাস্টিন, এরপর হচ্ছে ফাইব্রিনোজেন চালক, এগুলো কিন্তু মানে এগুলোর ক্লোটিং ফ্যাক্টর বলা হয়, বুঝছো। এই ক্লোটিং ফ্যাক্টরগুলোর মধ্যে প্রথম যে 4টা ক্লোটিং ফ্যাক্টর আছে, আচ্ছা আমি ওইদিকে না যাই, ওই আলোচনাতে না যাই, এগুলো একটু বেশি হায়ার লেভেলের হয়ে যাবে। দেখো খেয়াল করো, তো তোমরা মাথা রাখবা শুধুমাত্র এটা, এই জিনিসটা একটু রিডিং করে নিও, এখান থেকে প্রশ্ন হবে কি না ওইটা আমি জানি না, তবে তোমরা অবশ্যই মাথা রাখবা যে জিনিসটা, যে মনে করো এখানে অবশ্যই কি কোনটা মাথা রাখবা, যে অনুচক্রিয়ার কাজ কি? অনুচক্রিয়ার কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধানো, এটা অবশ্যই মাথা রাখবা। মানে যদি বলা হয় রক্ত জমাট বাঁধাতে কে সাহায্য করে? অনুচক্রিয়া সাহায্য করে। আর এই জিনিসটা একটু কষ্ট করে হলেও এটা একটু মাথায় রেখে দিবা। আর যদি না বুঝো, আমি তো কোচিংয়ে আসি, ওইখানে অফলাইনে দেখা করে হলেও জেনে নিও জিনিসটা, বুঝছো। হ্যাঁ, এরপর দেখো রক্তের সাধারণ কাজ যেটা আসছে, এরা দেখো এগুলো তোমরা নিচ থেকে রিডিং করে নিও, এগুলো কিন্তু এখানে বোঝানোর মতো তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস নেই। দেখো এই জিনিসটা কিন্তু এগুলো কিন্তু আমরা পড়ে ফেলছি অলরেডি। রোগ প্রতিরোধ করে কে? ওই যে মনোসাইট আর নিউট্রোফিল, এই দুজন মিলে কি করে? এই যে ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণুকে গ্রাস করে, গ্রাস মানে হচ্ছে ভক্ষণ করা। এই জিনিসটা আমি লিখছি কোন জায়গায়? এটা লিখছি হচ্ছে এই জায়গায়, দেখছো MN দিয়ে মনোসাইট আর নিউট্রোফিল লিখছিলাম, দেখছো এই জিনিসটা মিল পাইছে তখন। দেখো মনোসাইট আর নিউট্রোফিল এই জায়গায় সুন্দরভাবে লিখে দিয়েছে জিনিসটা। এটা কি করে? তাইলে এটা কি করতেছে এটা? এরপর দেখো এই যে এই জিনিসটা, এটা বলতে ভুলে গেছি, লিম্ফোসাইট হচ্ছে কি? এখানে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এগুলো বইয়ে দিছে কিনা জানি না, তবে দিলে এগুলো শিখে নিবা। যদি না দেয় শুধুমাত্র লিম্ফোসাইট মনে রাখবা। লিম্ফোসাইট কি করে? শ্বেত রক্ত, এটা হচ্ছে অ্যান্টিবডি গঠন করে। তাইলে এগুলো MCQর জন্য ইম্পর্টেন্ট। যদি বলা হয় অ্যান্টিবডি গঠন করে কোন ধরনের শ্বেত রক্তকণিকা, কি লিখবা? লিম্ফোসাইট, বুঝছো। এরপর দেখো এই যে এই টার্মটা একটু শিখে নিও, এটা যদিও অতটা ইম্পর্টেন্ট আছে বলে আমার মনে হচ্ছে না তোমাদের জন্য, বুঝছো। এটা এই জিনিসটা একটু দেখে নিও। এরপর হচ্ছে দেখো রক্তের স্বাভাবিক অবস্থা, দেখো উপাদানের স্বাভাবিক অবস্থা। এখন আসছে আমরা রোগে, বুঝছো, আমরা রোগে আসতেছে এখন। দেখো পলিসাইথেমিয়া, লোহিত রক্তকণিকার সংখ্যা যখন তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে, এটার বলা হয় পলিসাইথেমিয়া, বুঝছো। অ্যানিমিয়া বলতে হচ্ছে তোমার হচ্ছে যে ওই যে এটা তো আমি বলে দিছিলাম, অ্যানিমিয়া বলতে কি? এটা হচ্ছে লোহিত রক্তকণিকা যখন কমে যাবে, লোহিত রক্তকণিকা কমে যাওয়াকে কি বলা হয়? দেখো কমে যাওয়া, এটার বলা হয় অ্যানিমিয়া, বুঝছো। তাইলে যদি বেড়ে যায়, দেখো আরবিসি যদি বাড়ে, আরবিসি যদি বাড়ে, এটাকে বলা হয় পলিসাইথেমিয়া। আর যদি কমে, এটার বলা হয় কি? অ্যানিমিয়া, বুঝছো। এটার অ্যানিমিয়া বলা হয়।
এরপর দেখো এরপরে পৃষ্ঠা কি লিখছে, লিউকোমিয়া। লিউকোমিয়া হচ্ছে একদম সহজ ভাষায় বলতে গেলে ব্লাড ক্যান্সার। ব্লাড ক্যান্সারকে বলা হয় কি, লিউকোমিয়া বলা হয়, বুঝছো? এই দেখো এখানে লিখছে এটা ব্লাড ক্যান্সার বলা হয় এটাকে, বুঝছো? তো এটা কখন হয় এটা একটু পড়ে নিবা। এই যে শ্বেত রক্তকণিকা, এটা কিন্তু আমি ওই সময় একটু বলতে গিয়ে থেমে গেছিলাম যখন আমি ডব্লিউবিসি পড়াচ্ছিলাম ওই সময়, এই যে রোগে গিয়ে বিস্তারিত আলোচনা করবো এখানে বলতে গেছিলাম, বুঝছো? দেখো এখন হচ্ছে কি জানো, নিউমোনিয়া, প্লেগ, কলেরা ইত্যাদি প্রভৃতি রোগে শ্বেত রক্তকণিকার সংখ্যা বেড়ে যায়, কিন্তু যদি শ্বেত রক্তকণিকা অস্বাভাবিক অত্যাধিক হারে বেড়ে যায়, এটা মূলত দেখো এটা একটু জানার জন্য বলতেছি। দেখো শ্বেত রক্তকণিকা বাড়ে কখন, এটা একটু আগে বুঝাইছি। মনে করো এখানে জীবাণু আসছে, জীবাণুকে বক্ষণ করার জন্য কি আসবে, এই যে মনে করো ডব্লিউবিসি, মানে এরে খেয়ে ফেলার জন্য আর কি, এরে খেয়ে ফেলার জন্য ডব্লিউবিসি আসবে মূলত, বুঝছো? মানে এরে ধ্বংস করে দেওয়ার জন্য আর কি। তো মনে করো অসুস্থ দেহে, যে অসুস্থ ওর দেহে জীবাণু বেশি, জীবাণু বেশি মানে কি, এই যে ডব্লিউবিসিও বেশি। এখন খেয়াল করো, ডব্লিউবিসি যেহেতু বাড়ছে, বুঝছো? বাড়াটা দেখো ওর এই জীবাণুগুলো যদি খেয়ে ফেলতে পারে তাহলে কিন্তু ঠিক আছে, তাহলে কাজগুলো বরাবর করে দিছে, বুঝছো? এরপর দেখবা যে ধীরে ধীরে কমে গেছে ইনশাল্লাহ আবার ডব্লিউবিসির পরিমাণ আর কি। এখন খেয়াল করো, এখন মনে করো এমন এমন ডব্লিউবিসি উৎপন্ন হচ্ছে যেগুলো মনে করো এই জীবাণুটারে খাইতে পারতেছে না, মনে করো এগুলো নিজেই বাচ্চা, বুঝছো? এগুলো অপরিণত, এই যে অপরিণত এটার বলা হয় মূলত ব্লাড ক্যান্সার। দেখবা যে অনেকগুলো ডব্লিউবিসি উৎপন্ন হইতেই আছে, দেখবা যে অত্যাধিক হারে কি জন্ম দিচ্ছে, বাচ্চা জন্ম দিচ্ছে। মানে আমি এখানে বাচ্চা জন্ম বলতে কোষ উৎপন্ন বোঝাচ্ছে আর কি। ডব্লিউবিসি দেখবা যে অনেক পরিমাণে হচ্ছে, বুঝছো? অতিরিক্ত বাড়ি যাচ্ছে, কিন্তু এগুলো কোনো কি কাজের না, এগুলো কোনো জীবাণুর খাইতে পারতেছে না, ওই সময় এটারে কি বলা হয়, ব্লাড ক্যান্সার বলা হয়। আশা করি বুঝছো এখান থেকে জিনিসটা কি বোঝাতে চাইছি, বুঝছো? এটা দেখো শ্বেত রক্তকণিকা স্বাভাবিক হারে মান থেকে যদি এখানে একটা সংখ্যা দিছে 20 থেকে 30,000 হয়, এটার বলা হয় লিউকোসাইটোসিস, বুঝছো? এটা অত বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় না, কিন্তু এই যে এই জিনিসটা ইম্পর্টেন্ট আছে, লিউকোমিয়া কি, এনিমিয়া কি, বুঝছো? এই দুটা, এই যে এখানে এনিমিয়া লিখছে, এরপর পলিসাইথেমিয়া, এই দুটা ইম্পর্টেন্ট আছে। আর এদিক থেকে এটা হচ্ছে যদি ব্লাড ক্যান্সারের কথা আসে এটা লিখে দিবা লিউকোমিয়া। এটা লিউকোমিয়া কি, এখানে কি অপরিণত, এখানে লিখছে নাকি অপরিণত, দেখো শ্বেত রক্তকণিকা অত্যাধিক হারে বেড়ে যায়। আচ্ছা এই যে এখানে লিখছে যদি শ্বেত রক্তকণিকা অত্যাধিক হারে বেড়ে যায় তখন এটাকে কি বলা হয়, লিউকেমিয়া বলা হয়। এখন দেখো থ্রম্বোসাইটোসিসটা হচ্ছে মূলত দেখো এই যে দেখো থ্রম্বোসাইট আছে না, থ্রম্বোসাইট বলতে মূলত বোঝে যে অনুশক্তিকাকে, অনুশক্তিকার আরেকটা নামে দেখো খেয়াল করলে দেখবা এখানে থ্রম্বোসাইট লেখা ছিল, দেখো থ্রম্বোসাইট লেখা ছিল, এটা হচ্ছে অনুশক্তিকার আরেকটা নাম, বুঝছো? দেখো এই অবস্থায় অনুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। আমরা শুধু এই টার্মগুলো মনে রাখবো, যদি অনুচক্রিকা বেড়ে যায় এটাকে কি বলা হয়, থ্রম্বোসাইট বলা হয়। তো এখন খেয়াল করো তো আমরা কি পড়ছিলাম, এই জিনিসগুলো একটু মিলাও, বুঝছো? এই জিনিসগুলো একটু মিলানো দরকার। আমরা যদিও মনে করো তোমরা যদিও এই যে কমার্সের স্টুডেন্ট, তাও কিন্তু এগুলো কিন্তু বাস্তব জীবনের মানে একটু হলেও দরকার আছে। দেখো দেখো আমি কি বলছিলাম, থ্রম্বোসাইট বা অনুশক্তিকার কাজ কি, মনে করো কারো শরীরে এখানে একটু কাটি গেছে, এখানে আসে কি করা, রক্ত জমাট বাঁধানোটাই হচ্ছে কার কাজ, থ্রম্বোসাইটের কাজ। এরকম জালিকার মতো সৃষ্টি করে রক্ত জমাট বাঁধায়। এখন খেয়াল করো তো মনে করো কোনো ব্যক্তি দেহে অনুশক্তিকা প্রচুর পরিমাণে বাড়ি গেছে গা, তো ওর দেখবা যে রক্ত জমাট বাঁধানো তো বহুত দূরের কথা, বুঝছো? অনেক দূরের কথা। ওর দেখবা যে যেদিকে রক্ত স্বাভাবিকভাবে চলতেছে ওইখানে ভিতরেও দেখবা যে রক্ত জমাট বাঁধায় ফেলতেছে, বুঝছো? ওইখানে ভিতরে রক্ত জমাট বাঁধায় ফেলতেছে কেন, কারণ ওর দেহে রক্ত জমাট বাঁধানোর জন্য যে মানুষটারে কাজে লাগাচ্ছে, বুঝছো? এখানে এই যে থ্রম্বোসাইটকে তো কাজে লাগাচ্ছে, বুঝছো? রক্ত জমাট বাঁধানোর জন্য যারা কাজে লাগাচ্ছে ওর সংখ্যা কিন্তু অনেক বাড়ি গেছে গা। তো ওর সংখ্যা বাড়ছে মানে কি, ওর কাজ করা শুরু করে দিচ্ছে না। এই দেখছো এই জায়গাটা লিখছে, দেখো হৃৎপিণ্ডের করোনারি রক্তনালীর জমাট বাঁধলে তাকে করোনারি থ্রম্বোসিস বলে, এবং মস্তিষ্কে যদি রক্ত বলা হয় তাকে কি বলা হয়, সেরেব্রাল থ্রম্বোসিস বলা হয়। সেরেব্রাল এটা একটা মস্তিষ্কের অংশ। তো তোমরা এত বিস্তারিত জানতে হবে না, তোমরা শুধুমাত্র এটা মনে রাখবা যে থ্রম্বোসাইটোসিস বলতে কি বোঝানো হয়, অনুচক্রিকার পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় এটাকে থ্রম্বোসাইটোসিস বলা হয়। এর কারণে কি হয়, এর কারণে হচ্ছে অভ্যন্তরে রক্ত জমাট বেড়ে যায়, বুঝছো? এটাকে থ্রম্বোসিস বলে, এই যেখানে লিখছে এটাকে থ্রম্বোসিস বলে। তো এগুলো মনে রাখলো হচ্ছে। এরপরে দেখো এই যে এই জিনিসটা এটা কি বলছে, তারপর আমি তোমাদেরকে ডেঙ্গু জ্বরের কথা বলছিলাম একটু আগে। ডেঙ্গু জ্বরে মূলত কি হয় জানো, ওই যে এদিকে অনুচক্রিকা আছে না, অনুচক্রিকার সংখ্যাটা 1.5 লাখ থেকে কমে যায়। তোমাদের বই লিখছে অনুচক্রিকা স্বাভাবিক একটা মানুষের দেহে 2.5 লাখ থাকে, বুঝছো? 2.5 লাখ অনুচক্রিকা থাকে। তো এটা যদি ডাক্তার দেখে যে ওর কারণ মনে করো ডেঙ্গুর লক্ষণগুলো, ডেঙ্গুর সাধারণত কিছু বিশেষ লক্ষণ থাকে, যেমন হাড় ব্যথা হয় প্রচুর পরিমাণে, আরও কিছু কিছু লক্ষণ আছে। ওই লক্ষণগুলো যদি দেখে ডাক্তারের কাছে গেলা, ডাক্তার যদি তোমার মনে করো এই যে লক্ষণগুলোর সাথে মিলানোর পর ব্লাড টেস্ট দিল, ব্লাড টেস্টে যদি দেখলো যে মনে করো তোমার এই যে প্লেটলেটসের মানে তোমার অনুচক্রিকার মান হচ্ছে 1.5 লাখের কম, তাহলে তোমার কি বলবে, তোমার তুমি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে, এটা ডাক্তার কি হবে মানে শিওর হবে ইনশাল্লাহ, বুঝছো? এখন দেখো থ্যালাসেমিয়া এটা কি, এটা শুরুতে হচ্ছে এটা বংশগত রোগ, বুঝছো? এটা হচ্ছে এক ধরনের বংশগত রোগ, মানে এটা বাপ মার থেকে বহন হয়ে কিংবা বংশধরদের থেকে বাহিত হয়ে আসে আর কি, বুঝছো? এটা হচ্ছে এক প্রকারের কি, ওই যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়ে রক্ত স্বল্পতা সৃষ্টি করে এটাতে, বুঝছো? তো এটাতে কি, এটাতে হচ্ছে দেখো অস্বাভাবিক কারণে লোহিত রক্তকণিকাগুলো ভাঙতে থাকে, বুঝছো? তো লোহিত রক্তকণিকা যেহেতু আচ্ছা ওইদিকে না যায়, দেখো
আচ্ছা, এখানে অত বেশি কিছু দেয় নাই, তোমরা জাস্ট এগুলো রিডিং করে নিবা, বুঝছো? এরপরে এই জায়গাটা একটু খেয়াল রাখবা, প্রতি 3 মাস অন্তর অন্তর কি করা হয়, এই রোগের জন্য রোগীকে প্রতি 3 মাস অন্তর অন্তর রক্ত সঞ্চালন প্রয়োজন হয়, বুঝছো? রক্ত সঞ্চালন প্রয়োজন হয়। আমি আবার মনে করে দিচ্ছি, দেখো 120 দিন, 120 দিন কি এটা হচ্ছে আরবিসির মনে করো আয়ু, বুঝছো? এর জীবনকাল হচ্ছে 120 দিন। এটার আবার 3 মাস বলে দিও না, এটা কিন্তু 4 মাস। এটা একটু মাথায় রাখিও। স্যার যদি একটু প্রশ্ন ঘুরাই দেয়, 3 মাসে দিবে 4 মাসে দিবে, 120 দিন মানে কিন্তু 4 মাস আসে, বুঝছো? এটা খেয়াল রাখবা, এটা কিন্তু আবার মনে করে দিলাম। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা আরবিসির আয়ুষ্কাল হচ্ছে 120 দিন, বুঝছো? এরপর দেখো, এরপর আমরা আসতেছি হচ্ছে গ্রাফ। আচ্ছা, আমরা আজকে ক্লাসটা এতটুকুতে রাখি দিই, বুঝছো? ক্লাসটা বেশি ডিউরেশনটা অনেক বেশি যাচ্ছে। তোমরা আমি যদ্দূর করাইছি এগুলো নোট করবা, সাথে হচ্ছে নোট করলে এনাফ, বুঝছো? এগুলো যা দাগানো লাইন যা দিচ্ছি এগুলো দাগাই ফেলবা, বুঝছো? এগুলো দাগাই ফেলবা। আর হচ্ছে যে এই যে নোট করবা ছোটো ছোটো করে, এই যে আমি যেগুলো এখানে লিখছি, বুঝছো? এর পাশে যেগুলো লিখছি এগুলো তোমরা খাতায় লিখবা, বুঝছো? আর যদি কোনো প্রবলেম ফেস করলে আমার তোমরা চাইলে ওইখানে স্টাডি মেটে অফলাইনে তো আসি, ওইখানে যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ, বুঝছো? ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে রুক আমরা মানে আমাদের এই ধারাবাহিক সিরিজটা বজায় রাখবো ইনশাল্লাহ, মানে ক্লাসের। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সো তখন ভালো থাকো, আসসালামু আলাইকুম।